শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকে শুরু করব। আসলে এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই। শামসুজ্জামান দুদু, আপনার কাছ থেকে শুরু করি যে পুরান ঢাকার যে ঘটনাটা, নৃশংস ঘটনা, সেটি নিয়ে বলবার কোনো ভাষা আসলে নাই, কিন্তু এবং সেই ঘটনাটা যেটির জেরে সেটিও আর একটা সন্ত্রাস, চাঁদাবাজি, সেই চাঁদাবাজিকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা। আপনাদের দলের উপরে এই ঘটনার প্রভাব কেমন? আপনারা দায়িত্ব আপনারা বহিষ্কার করেছেন, আজীবন বহিষ্কার করেছেন, সেটা আমরা দেখেছি, এবং আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন, কিন্তু তারপরেও আপনাদের দলের উপরে দায়িত্ব কতটা পড়ে? আপনারা মানে এর প্রভাব মুক্ত হতে পারেন কিনা? ভোটের উপরেও কেমন প্রভাব করে? আমি একটা দেখছিলাম যে সাংবাদিক মাহবুব কামাল, তিনি লিখছিলেন যে ভিডিওটা দেখতে পারলাম না, মানে দেখা যায় না, ভোট চাইতে আইসেন। মানে কি মনে করেন, ভোটের উপরে কেমন প্রভাব পড়বে? শামসুজ্জামান দুদু। জি, আপনাকে ধন্যবাদ। কিশোর ভাইকেও শুভেচ্ছা। আর যারা বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। যেটি পুরাতন ঢাকার যে মিটফোর্টের সামনে যে ঘটনাটি ঘটেছে, এটা খুবই মর্মান্তিক। আসলে আপনি যেভাবে বলছিলেন, বলার মতো ঘটনা না, ভয়ঙ্কর, আরেকদিক থেকে বিপজ্জনক। এই ঘটনা যেদিন ঘটেছে তার 2 দিন পরে এটা সোশ্যাল মিডিয়াতে এসছে। বিভিন্ন মাধ্যমে যে সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াতে, সেটি হচ্ছে যখন এই ঘটনাটি ঘটে সেই জায়গায় পুলিশ এবং আনসার সহ হাজার হাজার মানুষ, তাদের সামনে এই ঘটনা ঘটেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব ছিল বাধা দেওয়ার, তাদেরকে রুখার, তারা কিন্তু এটা বিন্দুমাত্র চেষ্টা বা উদ্যোগ তারা নেয় নাই। আর এই ঘটনা আমি যেটা যতটুকু জানি সেটি হচ্ছে দুই বিবাদমান ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, ভাঙাড়ি ব্যবসায়ী, কিন্তু এই দুই ব্যবসায়ীর দ্বন্দ্বের কারণে এটা ঠিক চাঁদাবাজির ঘটনা বলে আমার কাছে মনে হয়। দুইজন বা দুই গ্রুপ প্রতিদ্বন্দ্বী, পুরাতন তামার তার বা এই জাতীয় দ্রব্যাদির তারা ব্যবসায়ী। তবে যে ব্যবসায়ী তারা করুক আর যত দ্বন্দ্বই থাক, প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা বাংলাদেশের এই সময় এটা প্রত্যাশিত না। এই ঘটনার যখন প্রকাশিত হয় তার আগে আগে আরেকটি ঘটনা খুলনাতে ঘটেছে। সেই ঘটনাটি হচ্ছে যুব দলের বহিষ্কৃত নেতা, তাকে হত্যা করা হয়েছে, পায়ের রগও কাটা হয়েছে। এটা খুব নৃশংস, ভয়ঙ্কর। এই সঙ্গে চাঁদপুরের একটা ঘটনা আছে, হত্যাকাণ্ড নিয়ে। এই দুটি কিন্তু ঘটনা, এই যে ঘটনাটি আমরা আলোচনা করছি মিটফোর্ডের, সেই ঘটনা পরের ঘটনা, কিন্তু প্রকাশিত হয়েছে মিটফোর্ডের ঘটনাটি। এই ঘটনাকে মানে অনেকেই বলছে ধামাচাপা দেওয়ার জন্য। রক কাটার একটা ঘটনা আছে, তো রক কাটার বিষয়টি কিন্তু এককভাবে এক একটা একটা দলের উপরে এটা যায়। তবে আমি এই ক্ষেত্রে বলে রাখি, যে কোনো হত্যাকাণ্ড, বিশেষত মিটফোর্ডে যে হত্যাকাণ্ড, সেটা সমর্থন, আড়াল করা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। আমার কাছে মনে হয়েছে যত দ্রুত সম্ভব এই ঘটনাটি আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইন উপদেষ্টা যদিও বলেছে দ্রুত বিচারের আওতায় এনে তিনি বিচার করবেন। তবে একটা গোষ্ঠী বিএনপি কে এর সঙ্গে জড়ানোর চেষ্টা বা উদ্যোগ এটা করা হয়েছে। বিএনপি কিন্তু এ পর্যন্ত যেখানে যখন যে ঘটনা হয়েছে বারবার বলেছে। গত পরশুদিন আমাদের মুখপাত্র হিসাবে রিজভী আহমেদ যে কাজ করে, সেও কিন্তু বলেছে যে প্রশাসন কেন জানি স্থবিরতার একটা পরিচয় দিচ্ছে। ফৌজদারি ঘটনা তাৎক্ষণিকভাবে পুলিশ, এখানে তো অপেক্ষা করার কোনো সুযোগ নাই। তাৎক্ষণিকভাবে তারা, যেমন ওখানে ঘটছিল তখনই তাদের অস্ত্রধারী তো তারা, পুলিশ গুলি করতে পারতো, আনসারের হাতে অস্ত্র ছিল, গুলি করতে পারতো, কেউ কিছু কিন্তু করে নাই, এখন অ্যারেস্টও তারা করে আসলে নাই। মব, তারা সন্ত্রাসী নাকি তারা প্রেশার গ্রুপ, সেটা তো তারা বুঝতে কষ্ট না হয়। না না, এখানে ঘটনা একটা আপনাকে বলি। এর পরপরই মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়। লক্ষণীয় বিষয়,
আমরাও ছাত্র রাজনীতিতে যখন মিছিল করতাম, ঘটনার জন্য সরকারকে দায়ী করতাম, সরকারের বিরুদ্ধে স্লোগান দিতাম, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতাম। মজার ঘটনা হচ্ছে সরকার কিন্তু বিএনপি না, সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সমর্থিত দল হচ্ছে এনসিপি। এনসিপি বিদ্যমান এবং এই মিছিলগুলো কম বেশি তারাই নিয়ন্ত্রণ করছে, এবং তাদের যে সহযোগী সংগঠন হুম, সেটি হচ্ছে একাত্তরের ঘৃণিত একটি শক্তি। তারাও কিন্তু সরকারকে দোষারোপ করে মিছিল করে নাই, মিছিল করছে বিএনপি কে। বিএনপি ঠেকাও একটা প্রবণতা, একটা অপরাধকে ঘিরে হুম। উদ্দেশ্যমূলক ভাবে একটা নির্দিষ্ট দলকে চিহ্নিত করার চেষ্টা আমার আমার জি, কাছে মনে হয় জি, জনাব এই এই শামসুজ্জামান দুদু, আপনার কাছে চেষ্টাটা আমি আবারও আসবো। এখান থেকে যে লক্ষণীয় প্রশ্নটা ছিল বিষয়। তার সাথে আরো একটু বড় করে শুনবো যে বিএনপি ঠেকাও প্রবণতা আপনি বলছেন, আর বিএনপি তার নেতাকর্মীদের ঠেকানোর যে প্রবণতা, মানে বিএনপি নিজের প্রবণতা, সেটা নিয়েও আরেকটু শুনতে চাইবো। আমরা ব্যবস্থা দেখছি, কিন্তু তারপরেও ঘটনাগুলো একের পর এক ঘটছেই। আমি ডাক্তার আব্দুল নূর স্যার আপনার কাছে ওই সেই প্রশ্নটাই, বিএনপির দায় দায়িত্ব কতটা এখানে, আর বিএনপির ভোটের উপরে কেমন প্রভাব পড়বে। একটা স্ট্যাটাসের কথা বলছিলাম, সাথে সাথে অন্যান্য বিভিন্ন দল কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচারণাও করছে যে বিএনপি কে ভোট দেওয়ার আগে এই বিষয়গুলো ভেবে দেখা দরকার। তাদের মোড়ে মোড়ে, যেমন আমি হাসনাত আবদুল্লাহর একটা, তিনি বলছিলেন দেখলাম যে মোড়ে মোড়ে প্রজেক্টর লাগিয়ে ভিডিও দেখাতে, যে পরবর্তী বাংলাদেশ কোন চাঁদাবাজদের হাতে তুলে দেবেন। কি মনে হয় আসলে ভোটের উপরে, বিএনপির ভোটের উপরে, যেহেতু স্ট্যাটিস্টিক্স বলছে সবগুলো যে সামনে নির্বাচনে ক্ষমতায় যাবে বিএনপি, এর উপরেই কোনো প্রভাব পড়ছে? প্রথমেই হচ্ছে যে সামনে নির্বাচনে ক্ষমতা যাবে বিএনপি যারা বলেন, আমি তাদেরকে বলবো যে তারা কি এলেম দ্বারা ভাগ্য গণনা করেন? ভোট হবে, ভোট হলে পরে বোঝা যাবে কে ওই ক্ষমতায় যে যাবেন না পরিসংখ্যান, যাবেন। তা মানে জরিপ পরিসংখ্যান তো করে যে। পরিসংখ্যানই, হুম, পরিসংখ্যান জরিপ এগুলো তো জরিপ এবং পরিসংখ্যান সেই জায়গাতেই থাকে। পরিসংখ্যান দিয়ে কিন্তু কখনো প্রকৃত ভোটের চিত্রকে পুরোপুরি তুলে ধরা যায় না, পরিসংখ্যানে এরর থাকে, পরিসংখ্যানে কারা অংশ নিয়েছে এরকম নানান বিষয় আছে। পরিসংখ্যান মানেই যে একটা ধ্রুব সত্য ব্যাপারটা সেরকম না। কিন্তু আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কোথাও বিএনপি এই কাজগুলি করছে, কোথাও এলাকার স্ট্রিট গ্যাং এগুলি করছে, কোথাও আমরা দেখেছি জামাত ইসলামের সদস্যরাও করছেন। আমরা দেখেছি ছাত্র আহ, আছেন এরকম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছিল। এই ঘটনা দেখেছি। তো শুরু হয়েছে এখন না, অনেক অনেক আগে থেকে অল্প অল্প করে হতে হতে বাড়ছে এবং বেড়েই চলেছে। এবং সেই জায়গাতে আমি মনে করি যে সরকারের যেমন দায় আছে, রাজনৈতিক দলগুলিকেও এখন দায় নিতে হবে। এই জন্য যে রাজনৈতিক দল শুধুমাত্র বহিষ্কার করেই থেমে যাচ্ছে, কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে দেশে হাজার হাজার মামলা হয়েছে, যে মামলার বাদী রাজনৈতিক দলের সদস্যরা, তারা অন্য দলের সদস্যদের নামে মামলা করতে পারছেন। অজ্ঞাতনামা শহীদ, যার সাথে তার ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, তার হত্যাকাণ্ডের জন্য টাকা দিয়েছে এই অভিযোগ করে মামলা করতে পারছেন, যে অর্থ সহায়তা দিয়েছে। তাহলে নিজের দলের যে লোককে তারা বহিষ্কার করছেন সে একই দলের লোকের নামে নিজেরাই মামলা করে দিচ্ছেন না কেন? আমি মনে করি যে এটা চর্চা নতুন ভাবে শুরু করা উচিত। যে আপনি যদি বোঝেন যে আপনার দলের কোনো সদস্য সত্যি সত্যি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আপনি বাদী হয়ে মামলা করেন। যেরকম আহ শত শত মামলা হয়েছে, যে মামলায় আহ আত্মীয় মামলা করে নাই, অথবা আত্মীয়কে নিয়ে এসে তার পিছনে রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে মামলা করিয়েছে। যাই হোক, এটা অনেক লম্বা কথা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে শুধু বহিষ্কার আসলে কোনো আহ কার্যক্রম না, যে কার্যক্রমের মাধ্যমে এই ধরনের চাঁদাবাজদেরকে বা হত্যাকারীদেরকে আহ কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করা যায়। বহিষ্কার অবশ্যই একটা ভালো বিষয় যে দল তাকে সমর্থন দিচ্ছে না এটা বলে দিল, কিন্তু যখন সে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তখন সে দলের মধ্যে ছিল। তার মানে দলের জোর খাটিয়ে সে হত্যাকাণ্ডটা করেছে, দলে আছে বলে কেউ তাকে ধরে নাই, হুম, দলের নেতা বলে তার ভয়ে লোকে দূরে দাঁড়িয়ে থেকেছে, হুম, অথবা তাকে সবাই চিনে ওই এলাকাতে যে সে একজন দলীয় লোক। সেই কারণে তারা যতক্ষণ পর্যন্ত দল তাকে বহিষ্কার করছেন না ততক্ষণ তাকে ধরার সাহস করছে না। এখন দেখেন পুরো বাংলাদেশে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু আমি রাজনৈতিক দলকে অবশ্য দায় দিব না। রাজনৈতিক দলের মধ্যে লুকিয়ে থাকা প্রচুর মানুষ থাকতে পারে যারা এই ধরনের গুন্ডা পান্ডা, যারা চাঁদাবাজি করার জন্য, লুটতরাজ করার জন্য রাজনৈতিক দলে যোগ দেয়। আমরা আওয়ামী লীগকে দেখেছি তো, সেখানে প্রচুর চাঁদাবাজ লুটতরাজকারী যোগ দিয়েছিল, এবং দিয়ে তারা এত আস্কারা পেয়েছিল যে তারা ব্যাংক লুট করছিল, মানে সাধারণ মানুষকে বাদ দিয়ে তারা একেবারে প্রতিষ্ঠানে ঢুকে পড়েছিল। তো সেটা তো আমরা দেখেছি। তার মানে লুটতরাজ শুরু হয়েছিল অনেকদিন আগে থেকে, কিন্তু এই সরকার আসার পরে যেটি ঘটেছে সেটি হচ্ছে রাস্তার উপরে যে কোনো কারণে লোকজনকে ধরে কোনো কারণ ছাড়া, অথবা পারস্পরিক বিবাদের কারণে, অথবা যে কোনো ধরনের ডিসপিউটের কারণে
বিসম্বাদের কারণে একজন একজনকে হত্যা করছেন। এবং দেখেন আমাদের নৈতিকতা এবং আমাদের জনগণের আদর্শিক অবস্থান এমন জায়গায় গিয়েছে যে একজন মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, কেউ বাধা দিচ্ছে না, কিন্তু শত শত মোবাইল ফোন দিয়ে সেটা ভিডিও করা হচ্ছে। হুম। এই যে ভিডিও করার বিষয়টা, এটাও কিন্তু একটা সামাজিক অসুস্থতা। আপনি চিন্তা করেন, এখানে যত লোকের হাতে মোবাইল ছিল, অতগুলি লোক যদি একটা ছোট্ট করে ঢিলও মারতো, তাহলেও কিন্তু এই লোকটা বেঁচে যায়। কিন্তু তারা সেইটা না করে তারা মোবাইল হাতে ছবি তোলাতে ব্যস্ত ছিলেন। এবং এই বিষয়গুলিকে আমরা দেখছি যে এমনকি পত্র পত্রিকা থেকে শুরু করে সকলে উৎসাহ দেয়। তাদের নিজেদের সংবাদদাতা থাকে না, ওইখানে যারা ভিডিও করে তাদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তারা দেখা যায় সেটা প্রকাশ করেন, এবং এটাকে নাম দিয়েছেন সিটিজেন জার্নালিজম। সিটিজেন জার্নালিজম যদি থাকে, তাহলে সিটিজেন্স ইউনিটি কোথায়, যে ইউনিটির মাধ্যমে আমরা এই অপরাধগুলিকে প্রতিহত করব? ফলে এটা অনেক জটিল হয়ে গিয়েছে আমার উত্তরটা, কারণ এই পুরো ব্যাপারটাকে জটিল বানানোর জন্য আমি মনে করি যে এই সরকারের আহ অধিকাংশ দায় নিতে হবে। কেননা এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন তিনি মব নিয়ন্ত্রণ করবেন, তিনি করেন নাই। এই সরকার একাধিকবার বলেছেন যে তারা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করবেন, তারা সেটা করেন নাই। এবং তারা যত সহজে আবুল বারাকাতকে গ্রেপ্তার করতে পারেন, তত সহজে তারা মবের লোকজনকে গ্রেপ্তার অথবা তাদেরকে শাস্তি নিশ্চিত করতে পারেন না। একজন আবুল বারাকাত পালিয়ে এখন যেত কোনটা আগে। মব, কোনটা প্রেশার গ্রুপ বা এই বিষয়গুলো তো আইন শৃঙ্খলা বাহিনীর বুঝতে সমস্যা হয় কিনা? কোনটা মব কোনটা প্রেশার গ্রুপ এটা আইন শৃঙ্খলা বাহিনী জানে। এই যে আশকারাটা দেওয়া হয়েছে যে মব না এটা প্রেশার গ্রুপ, এই আশকারাটা যিনি দিয়েছেন তাকে বরং আমি মনে করি যে জিজ্ঞাসা করা উচিত যে এই আশকারাটা তিনি কেন দিলেন, কি কারণে তিনি বললেন যে উনি এটাকে মব বলবেন না, উনি এটাকে প্রেশার গ্রুপ বলবেন। যে হত্যাকাণ্ডের ছবি আমরা দেখেছি এই এই যে মিটফোর্ডে, সেই সেই মিটফোর্ডের সেই সামনে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডকে কি উনি মনে করেন এটা প্রেশার গ্রুপ? কিংবা আমরা যে আরো কয়েকটি জায়গায় এই ধরনের অবস্থায় দেখেছি, মসজিদে ইমামকে যে একজন গিয়ে আহত করেছেন, এইটা কি প্রেশার গ্রুপ? কিংবা আমরা আরো দেখতে পেয়েছি যে একাধিক জায়গাতে আগের মতো রক কাটা হয়েছে, এটা কি প্রেশার গ্রুপ? ফলে এই যে কাজগুলি হচ্ছে এগুলো তো অপরাধ এবং সরাসরি অপরাধ। যে অপরাধের জন্য আওয়ামী লীগকে আপনারা দায়ী করবেন, যে অপরাধের জন্য আপনারা বিএনপিকে দায়ী করবেন, সে একই অপরাধের জন্য রাস্তায় 10, 20, 50টা লোককে আপনারা দায়ী করবেন না কেন? তারাও তো একই অপরাধই করছে। এবং আপনি লক্ষ্য করে দেখেন, বারবার তুলে আনে বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা। বিশ্বজিতের হত্যাকাণ্ড অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছিল, এবং সেটা যে বিচার হয়েছিল সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু ওই একই ঘটনা যদি এখনো ঘটতে দেন, তাহলে আপনারা আসেন কি করতে? জি, আপনারা তো জি, এসেছিলেন এই কথা বলে যে বন্দোবস্ত দিবেন, নতুন আইন হুম, কানুন সংস্কার করবেন, এমন বাংলাদেশ দিবেন যে বাংলাদেশ কেউ দেখে নাই। এই বাংলাদেশের নাম দিয়েছেন এরশাদের মতো করে নতুন বাংলাদেশ। এইখানে লোকজন যাদেরকে এনেছেন তাদেরকে আমরা আগে সরকার পরিচালনা করতে দেখি নাই। আপনারা বলেছেন এরা একেবারে ফেরেশতার মতো, এরা দারুণ লোক, এদের কোনো ব্যাকলগ নাই, এদের কোনো পুরনো বোঝা নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, এবং সেই অদ্ভুত কথার দায় জনগণকে মেটাতে হচ্ছে। আজকে ঢাকা শহর না, শুধু সারা বাংলাদেশের ছিনতাইয়ের পরিমাণ যেই পরিমাণে বেড়েছে, এটাকে তারা একনলেজ পর্যন্ত করছেন না, তারা বলছেন না। তারা এক ধরনের ডিনায়ালের মধ্যে আছেন। তারা বারবার সংখ্যা এনে প্রমাণ করার চেষ্টা করছেন যে খুব বেশি বাড়ে নাই, প্রথম 2 মাস তো আসলে আইন শৃঙ্খলা ছিল না। প্রথম 2 মাস না শুধু, এখনো যে আইন শৃঙ্খলা নেই কারণ কি? কথায় কথায় তারা জি। পুলিশকে গালিগালাজ আপনি করেন। একটু ডক্টর আব্দুল নূর তুষার, এরপরে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করে রাখি যে 15 বছরের জঞ্জালের একটা মানে অজুহাত বলি বা কারণ, সেটি সরকার এবং পুলিশের পক্ষেও দেখানো হচ্ছে যে 15 বছরের জঞ্জাল আছে বলে এত কিছু করানো যাচ্ছে না। এটা একটা, এটার একটা দায় কতটা বা এটার কারণ কতটা এক? আর এই যে পুলিশের এই কনফিউশন যে কোনটা মব কোনটা প্রেশার গ্রুপ, যেটা আমি আসলে প্রশ্ন করছিলাম, বা এটা পুলিশ ধরতে গেলে আবার সফট আওয়ামী লীগার হয়ে যাবে কিনা, এই বিষয়টা পুলিশকে কতটা ভাবাচ্ছে বা পুলিশকে ভাবতে হচ্ছে কিনা, সেই প্রশ্নটা আপনার কাছে রইলো, আপনি একটু বলবেন পরে। আমি জনাব শামসুজ্জামান দুদু আবারও সেই আপনার কাছে প্রথম যে প্রশ্নটা ছিল, আপনাদের ভোটের উপরে আসলে কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আমি এই প্রশ্নটা দিয়েই শুরু করেছিলাম, নাকি কোনো প্রভাব পড়বে না জনাব দুদু? আমার কাছে মনে হয়েছে যে ভোট না হলে ভোটের উপরে প্রভাবটা বলা কঠিন। তবে এই ঘটনাগুলোর সঙ্গে আমার মনে হয় যে সব গোষ্ঠী মহল যুক্ত আছে, তাদের টার্গেট হচ্ছে বিএনপি কে বিতর্কিত করা, বিএনপি কে আগামী ভোটে একটা নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। এটা আমার কাছে মনে হয়েছে। কারণ সরকার মিনিমাম দায়টা নিতে চাচ্ছে না, কিন্তু ক্ষমতাটাই তারা রাখতে চাচ্ছে। ক্ষমতার সঙ্গে তাদের যে সংযোগ তারা মনে করছে আছে, তাদেরকে সে রক্ষা করতে। এখানে লক্ষণীয় বিষয় কিন্তু আমরা জানি, সবাই জানি যে ইসলামিক শক্তিটা বিতর্কিত ভূমিকা অতীতে পালন করেছে। তারা কিন্তু গণতান্ত্রিক এবং স্বচ্ছ রাজনীতি গোষ্ঠীর বিরুদ্ধে
সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিকভাবে সক্ষম। আপনি ভালো করেন আর মন্দ করেন, আপনাকে একটা ট্যাগ লাগিয়ে দেবে। এবং তারা এর পিছনে দেখবেন, যেটা তুষার সাহেব বললেন, খুব লক্ষণীয় ব্যাপার, যে আমি যেটা বলেছি যে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী সেখানে ছিল, তাদের ভূমিকা তো আমরা জানি, একেবারে নট নড়নচড়। এটা কি সরকারের নির্দেশনা কিনা, এবং সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত তারা এই গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত কিনা। দুই হচ্ছে যতগুলো মানুষ সেখানে ছিল, তারা যদি একটা করে ইটও মারতো, তাহলে ওদের মানে খুঁজে পাওয়া খুব কঠিন হতো। আমি যতটা শুনেছি, প্রচুর লোক ওখানে ছিল, তারাও মানে ভয়ে হোক বা অন্য যে কোনো কারণে হোক তারা এগোয়নি। যেহেতু অস্ত্রধারী নিরাপত্তা কর্মীরাও এগোয়নি, সেই জন্য হতে পারে। ভোটের বিষয়টি এই কারণেই বিতর্কিত করার চেষ্টা বলে আমি ধরে নিব যে গত এক বছরের ভেতর 3টা ভোট হতে পারতো, এই নজির বাংলাদেশে আছে। অর্থাৎ সাংবিধানিক সরকার সংবিধান মেনে চলবে, অর্থাৎ 90 দিনের মধ্যে একটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করবে নির্বাচিত সরকারের কাছে। সেটি কিন্তু এই সরকার করেনি। এক বছরে মানে 4টি নির্বাচন করার সময় সুযোগ তারা যে কোনো কারণে হাতছাড়া করেছে, এখনো করবে। ইদানিং অনেক মানুষই সন্দেহ করা শুরু করেছে। কারণ হচ্ছে আহ, জুন, তারপরে এপ্রিল, তারপরে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে একটা প্রত্যাশা তৈরি হয়েছে বটে, কিন্তু এখনো পর্যন্ত সরকার নির্বাচন কমিশনকে কোনো দিন উল্লেখ করে নির্দেশনা জারি করে নাই। সেই জন্য নির্বাচন সরকার করতে চাচ্ছে, এ ব্যাপারে এক ধরনের আহ, অচলায়তন অথবা সন্দেহ অথবা যে কোনো ভাবে বলি না কেন, সেটি আমরা এখন পাই নাই। যখন পাবো তখন আমার কাছে মনে হয় এই যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা তারা একেবারে গা ছাড়া ভাবে চালাচ্ছে, এইটা যেটা সব থেকে 1 নম্বর প্রয়োজন শুধু আমার বিবেচনা, মানুষ খাক না খাক, ঘরে একটু নিরাপদ থাকতে চায়, রাস্তায় একটু নিরাপদ থাকতে চায়, কিন্তু স্বজন যেটি পরিজন। এখন ভোটের আগে যেই প্রশ্নটি আবার তোলা হচ্ছে, সেটিও সেটিও তো একটা যৌক্তিকতা তৈরি হয়ে যায় কিনা জনাব শামসুজ্জামান দুদু? যেমন ধরেন, জামাতের আমির বললেন যে এখন কিসের নির্বাচন, লালমনিরহাটের পাটগ্রামের ঘটনা যেটি ঘটেছে, থানা ঘেরাও, থানা থেকে চাঁদাবাজিদের ছাড়িয়ে আনা, সেখানেও বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা জড়িত। এই ঘটনাকে দেখিয়ে তিনি বলছেন এই পরিস্থিতিতে, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে কিরকম, কিভাবে নির্বাচন, বা এই যে ঘটনাগুলো ঘটছে, নির্বাচন এর মধ্যে আসলে কিভাবে সম্ভব? এই প্রশ্নটা যদি কেউ তোলে, তার উত্তর কি হবে? কারণ তখন তো নির্বাচনকে ঘিরে আরেকটা সহিংসতা, ব্যাপক সহিংসতা, সেখানে কেন্দ্র দখল, আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম নিষ্ক্রিয় থাকে বা নীরব থাকে, তাহলে সেই শঙ্কা তো থাকেই নাকি? এই কথা যারা বলছে তারাই যে এই ঘটনার সঙ্গে যুক্ত না, এটাই বা আমি কি করে ধরবো? এটা কিন্তু বাদ যুক্ত দিতে তো পারি দেখা যাচ্ছে বিএনপি। না? না, বিএনপি বলে কথা, বিএনপি তো এখন রাতারাতি অনেকে হয়ে যাচ্ছে। এটাই যে জামাতের লোকরা করছে না, তারাই বা করতে পারে না। কারণ ওই লোকটিকে ধরে নিয়ে গিয়ে যদি জামাতও থানায় নিয়ে গিয়ে পুলিশ হাতে দিত, এই ধরনের নির্দেশনা বিএনপির পক্ষ থেকে আসে। পুলিশ নিচ্ছে না, কিন্তু অন্যদের নেওয়ার তো কোনো বাধা নেই, কিন্তু বলতে কোনো অসুবিধা নাই। তারা কখনোই কোনো কালে নির্বাচনে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক কান্ট্রি ছিল, সেখানে তারা ভালো করেনি। ইসলামী শক্তিগুলা যারা দাবি করছে, অর্থাৎ ধর্মের লেবাসে যারা রাজনীতি করছে, তারা কিন্তু নির্বাচনে বিরোধিতা করছে। কিন্তু মজার একটা ঘটনা আছে, একমাত্র দল জামাত ইসলাম 295টি সিটে তারা প্রার্থী ঘোষণা করেছে, একক প্রার্থী। তো নির্বাচনে যদি বিপজ্জনক হয়, তাহলে প্রার্থী ঘোষণা করছেন কেন? তারা এমন সুবিধাবাদী যে কালকে যদি ঘোষণা হয় তো অন্য দলের থেকে সে এগিয়ে থাকবে। এই বিবেচনা থেকে এই প্রার্থী ঘোষণা বলে আমার কাছে মনে হয়। আর আমির সাহেবের কথা খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, এই জন্য যে উনি সকালে যে কথা বলেন সেটা নিজেই খণ্ডন করেন দুপুরে, দুপুরে যেটা বলেন সেটা আবার সন্ধ্যার পরে আবার তিনি খণ্ডন করেন। তিনি নির্বাচনে যেমন তীব্রভাবে বিরোধিতা করেন, আবার তিনি বলেন যে রোজার আগে নির্বাচনটা হওয়ার দরকার।
যখন সবাই বলে তখন তিনিও কথা বলেন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে গণতান্ত্রিক উত্তরণে স্বৈরতন্ত্র পতন হয়েছে, গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ আছে আমার কাছে জানা নাই। তো নির্বাচনে যদি কেউ বাধা আহ, দেয় বা আটকায়, তাহলে আমার কাছে মনে হবে গণতন্ত্রের উত্তরণেরই বাধা দেওয়ার সমর্থন। জি, তো জনাব আমাদের শামসুজ্জামান দুদু, দেশে ধন্যবাদ। কখনোই সবকিছু নির্বিঘ্ন ভাবে চলেছে, এটা হুম, ভাবা ঠিক হবে না। জি, কম বা ধন্যবাদ বেশি আপনাকে। কিছু কিছু। আরেকটু আবারও একটু আসবো আমি জনাব আব্দুল নূর তুষার কাছ থেকেও একটু শুনে নেই। একটা প্রশ্ন ইতিমধ্যেই ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আসলে প্রভাব কেমন সেই 15 বছরের জঞ্জালের মব প্রেশার গ্রুপ নাকি সফট আওয়ামী লীগের এই উপাদানগুলোর, সেটি একটা প্রশ্ন, এবং তারপরে আসলে এটাতে আপনার কাছে আসি। প্রথমে একটু ওটা একটু শুনে নিই। প্রথম হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার যে চেষ্টাটা, এটা কিন্তু সরকারের বিভিন্ন মহলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ভিন্ন ভিন্ন সময়ে পুলিশকে, আনসারকে, গত আন্দোলনের সময় যে তাদের যে ব্যবহার, অথবা গত 15-16 বছর ধরে যে সরকারের পক্ষে তাদের যে কর্মকাণ্ড, সেগুলির জন্য দোষী করেছেন। কিন্তু মনে রাখতে হবে যে পুলিশ, আনসার এগুলি সবই সরকারি বাহিনী, সরকারের নির্দেশেই তাদেরকে চলতে হয়। এখন এই সরকার পুলিশকে যা নির্দেশ দিবেন, পুলিশকে সেটা মানতে হবে। ফলে পুলিশের অবশ্যই দোষ থাকতে পারে। পুলিশ অন্যায় আদেশ মেনে নিয়েছেন কেন, সেটা নিয়ে তার বিভাগীয় মামলা, এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। যদি তিনি আদেশবিহীন ভাবে হত্যাকাণ্ড পরিচালনা করে থাকেন, গুলি চালিয়ে থাকেন, এরকম নানান আইন রয়েছে পুলিশের। আমি অত গভীরতায় যেতে চাই না। বিচার যেখানে যেখানে প্রযোজ্য সেখানে হবে। কিন্তু সামগ্রিকভাবে একটি বাহিনীকে ভিলিফাই করে, তাকে অপরাধীর মতো তার সঙ্গে ব্যবহার করে, তার আত্মবিশ্বাসের ক্ষতি করে, যখন তখন পুলিশের থানা ঘেরাও করে পুলিশকে বিভিন্ন কাজে বাধ্য করার মধ্যে, এবং যারা বাধ্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, যে পুলিশ আইনের মধ্যে ছিলেন তাকে ট্রান্সফার করে, তাকে অন্য জায়গাতে অ্যাটাচ করে, তাকে এক ধরনের বিভাগীয় কার্যক্রমের মধ্যে ফেলে দিয়ে যে কাজগুলি সরকার করেছেন, এগুলি করে তো তারা পুলিশকে এবং আনসারকে বা অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, যারা সিভিল আইন শৃঙ্খলা রক্ষা করেন, তাদেরকে তো তারা এক ধরনের মনোবল ভেঙে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন। পুলিশের লোগো বদলাইতে হবে, এইটা নিয়ে তাদের বিরাট এক চিন্তা ভাবনা, যেন লোগো বদলাই দিলে পুলিশ ঠিক হয়ে যাবে। পুলিশ কাজ করতে পারে না, পুলিশের ছবি বদলাই দিলে পুলিশ ঠিক হয়ে যাবে। এইটাই হচ্ছে তাদের বুদ্ধির নমুনা। এবং সেই বুদ্ধির নমুনার কারণে আমরা দেখেছি পটিয়াতে থানা ঘেরাও হয়েছে একেবারে অন্যায় ভাবে, কিন্তু সেই থানা ঘেরাওয়ের পরে পুলিশ কর্মকর্তাকেই এক ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা দেখেছি কোনো কোনো থানা এমন ব্যবস্থা করা হয়েছে যে কফি বানিয়ে যারা অভিযোগ করতে যাচ্ছেন তাদেরকে কফি খাওয়ানোর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারবো, নিউ মার্কেট থানায়। তো এই কাণ্ডগুলি কেন হয়েছে? এগুলো হয়েছে কারণ পুলিশ এবং আনসার সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের এক ধরনের মনোবল কেড়ে নেওয়া হয়েছে। যেমন একটু আগে দুদু ভাই বলেছেন গুলি করতে, হাতে তো বন্দুক ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত যে আদেশ দিলেও অনেকে এগুলি করতে চাইবেন না। কারণ কে গুলি করে পরে আবার ফাঁসির কাস্টে উঠবেন, এ উনি জানেন কি করে যে যার হুকুমে গুলি করছেন তিনি ক্ষমতায় থাকবেন নাকি থাকবেন না। হুম, ফলে এইরকম একটা অবস্থা যখন তৈরি করা হয়েছে, যখন আনসার বাহিনী তার দাবি নিয়ে যাওয়ার পরে তাকে আনসার লীগ বলা হয়েছে, যখন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালার দাবি নিয়ে গেলে তাকে রিক্সা লীগ বলেছে, যে কোনো দাবি দেওয়া উঠলেই তাকে লীগ বলা হয়েছে, তখনই কিন্তু আসলে মানুষের দাবি দেওয়ার মুখটাকে বন্ধ করে নিজেদের লোকজন কাজ করা দেওয়ার ব্যাপারটা চালু হয়েছে। অথচ একইভাবে যখন অন্য দাবি নিয়ে নিজের দলের লোকজন বা নিজের পক্ষের লোকজন গিয়ে যমুনা ঘেরাও করেছে, তখন তাদেরকে কেউ বলে নাই যে এরা কোন লীগ। তখন কিন্তু তাদের ভালো লেগেছে, ঘেরাও করেছে, তাদেরকে ঠান্ডা পানি দিয়েছে। উত্তর সিটি কর্পোরেশন মাথার উপরে ঠান্ডা পানি ছিটিয়ে দিয়ে তাদের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেছে। এই সব আচরণের কারণে আজকে পুলিশ বলেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তারা এক ধরনের দ্বিধার মধ্যে পড়েছে। আর তাদের চোখের সামনে একদল লোক নিজের ইচ্ছা মতো আইন ভঙ্গ করেছে। এই মিরপুরে একটা রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে ভাঙচুর করে 5 কোটি টাকা না কত টাকা চাঁদা দাবি করে সাদা। এই গত কয়েকদিনের মধ্যে এই ঘটনা ঘটেছে। পুরো বাংলাদেশে এরকম চাঁদাবাজির একটা মহা উৎসব শুরু হয়েছে। এইগুলাকে দমন করা যাচ্ছে না, এই কথা বললে তো এটা কেউ বিশ্বাস করবে না। এইগুলাকে অবশ্যই দমন করা সম্ভব। দমন কেন করা হচ্ছে না, এর পেছনে দুদুভাই যে কথাটি বলেছেন, আমি এই কথা হুম, বহু আগে বলেছি। নির্বাচনের পরিবেশ নাই এই কথা বলার জন্য একদল লোক বেশ বেশ জোরে সোরে তারা চেষ্টা করছেন যে নির্বাচনের পরিবেশ নাই। হুম, নির্বাচনের পরিবেশ যদি না থাকে, তাহলে নির্বাচনের পরিবেশ না থাকার দায়িত্ব এইটা কে নিবে?
এটাও তো এই সরকারকে নিতে হবে যে আপনারা ক্ষমতা থেকে নির্বাচনের পরিবেশ দিতে পারছেন না কেন। এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, সেই আওয়ামী লীগ দায়িত্বটা তো যদি কোনো। নেয় যে ঠিক আছে আমরা তখনও তো ওই যে 15 বছরের জঞ্জাল বা 16 বছরের জঞ্জাল এটার একটা কারণ আছে, পুলিশের মনোবল ভেঙে আছে সেই একটা কারণ, এই মানে এই বিষয়গুলো বলে সেই দায়িত্বটা নিয়ে যদি নির্বাচন মানে সে পেছানোর একটা গ্রাউন্ড কি তৈরি হয় কিনা, সেই যুক্তিটা কি প্রতিষ্ঠিত করা যায় কিনা যে নির্বাচন করতে গেলে সহিংসতা আরো বেশি হবে, তখন কেন্দ্র দখল করলে পুলিশ কিছু করতে পারবে না, বা মনোনয়ন নিয়ে ইতোমধ্যেই দেখলাম দিনাজপুরে সম্ভবত সেখানেও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, সামনে এটা নিয়ে আরো হবে না তার নিশ্চয়তা কি বা সেটা নিয়ে শঙ্কা কি থাকে না? তুষার, জনাব আব্দুল নূর তুষার। এই ধরনের ব্যর্থতা যদি কেউ বলেন যে নির্বাচন হলে পরে আরো সহিংসতা হবে সেজন্য নির্বাচন বন্ধ থাক, তাহলে তো এটা করতে হবে যে আপনার ক্যান্সার হয়েছে, চিকিৎসা করলে রোগী শুকিয়ে যাবে, চুল পড়ে যাবে, সেই জন্য ক্যান্সারের চিকিৎসা বন্ধ করে দেওয়া উচিত। যে কি কথা, ক্যান্সারের চিকিৎসা করলে চুল পড়ে যায়, চুল পড়ে গেলে তো দেখতে ভালো থাকবে না, তো দেখতে ভালো না থাকলে বেঁচে থেকে লাভ কি? তাহলে আসেন আমরা ক্যান্সারের চিকিৎসা বন্ধ করে দিই। ক্যান্সার থাকলে ক্যান্সার কেটে ফেলতে হবে, ফেলে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবং সেই ফেলে দিলে পরে কার চুল পড়ে যাবে, কার চামড়া উঠে যাবে, আর কার ক্যান্সারের ফলে তার শরীর চিকন হয়ে যাবে ওষুধ দিলে পরে, বা কার রক্তক্ষরণ হবে, এটা কিন্তু ডাক্তারের চিন্তা করার কথা। কিন্তু কোনো ডাক্তার যদি আপনাকে এসে বলে যে আপনার তো চুল পড়ে যাবে, তাহলে আপনি ক্যান্সার নিয়ে মারা যান, তো এইটা তো সেই রকম কথা হচ্ছে যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা বিষয়ক বাস্তবতা। এবং সেইখানে তারা বলছেন যে নির্বাচন দিলে তো এটা আরো খারাপ হবে। নির্বাচন যদি দেওয়া হয়, নির্বাচনে যে বিজয়ী পক্ষ তাদেরকে তো দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব না নিলে জনগণের কাছে তো এই ক্ষমতা থাকবে অন্তত যে তাদেরকে ভোট দিয়ে সরিয়ে দেওয়া যাবে, তাদেরকে ঘেরাও করা যাবে, তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে। কিন্তু এখন তো আন্দোলন করতে গেলে বলে আপনারা কি এত শিক্ষিত লোকদের সরকারকে আপনারা আন্দোলন করে বিব্রত করেন, আপনারা নোবেল বিজয়ীকে আন্দোলন করে বিব্রত করেন, আপনারা এখনো এরকম আচরণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন না? সময় দিতে হবে। এবং আপনি দেখেন, সময় দেওয়ার কথা বলতে গিয়ে একজন উপদেষ্টা বলেছেন সরকার এবং সরকারি দল এগুলির সাথে জড়িত নাই। সরকারি দল কোনটা? এটা তো এখন সবাই প্রশ্ন করছে। সরকার আছে জানি, সরকারি দল আছে নাকি? তো সরকারের দল আসলে কোনটা যে তার সঙ্গে জড়িত না উনি বলেছেন? আর সরকারের দল জড়িত না এটা খুব ভালো কথা, কিন্তু এই ধরনের কর্মকাণ্ডকে যে সরকারের নিয়োজিত কিছু ব্যক্তি উৎসাহ দিয়েছেন সেটা তো পরিষ্কার প্রমাণ আছে। তারা বলেছেন যে মব না প্রেশার গ্রুপ, আরেকজন বলেছেন যে না এটা হচ্ছে বিক্ষোভের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ। আরো কেউ কেউ বলেছেন এটা কিছুদিন চলবে, এটা হবে, এটা বন্ধ করা যাবে না। কেউ কেউ বলেছেন যে অনেক গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে মাঝে মাঝে এই মব ঠেকানো কিংবা মানুষের ভাঙচুর ঠেকানো বা মানুষের ক্ষয়ক্ষতি ঠেকানো এটা সম্ভব হয় না। অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যেটা মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কি এমন গুরুত্বপূর্ণ কাজ সে মিটফোর্ডের ওখানে ছিল, যেখানে আশেপাশে পুলিশ আছে আমরা জানি, এমনকি মিটফোর্ডের ভিতরে এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভেতরে সবসময় পুলিশ এবং আনসার থাকে, তারা কেন এগিয়ে গিয়ে তাদেরকে বাধা দিল না? এবং যখন একটি লোককে পিটিয়ে এইভাবে রাস্তায় এনে ফেলে তার উপরে আবার অত্যাচার করা হচ্ছে, কোনো একটা লোক গিয়ে কেন তাদেরকে বাধা দিল না? এর কারণ হচ্ছে এই বাধা দেওয়ার সংস্কৃতিটাকে একেবারে নিরুৎসাহিত করা হয়েছে। নিজেরাও তারা বাধা দিচ্ছেন না, অন্য কেউ বাধা দিতে গেলে হয়তো দেখা যাবে যে যে বাধা দিয়েছে তাকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনি তো দোষর। যেমন পুলিশ বাধা দিয়েছিল মামলা ছাড়া একজনকে ধরে এনে পুলিশের সোপর্দ করার বিষয়, বলেছিল তার নামে মামলা নাই, উল্টা পুলিশকেই ঘেরাও করে ফেলেছে যে মামলা না থাকলে কি হবে, আমরা বলেছি তো নিতে হবে গ্রেপ্তার। এই যে অবস্থাটা, এই অবস্থাটা কারোর জন্য সুখকর না। আর যদি নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে কেউ পিছানোর কথা বলেন, তাহলে আইন শৃঙ্খলার দায়িত্ব যারা আছেন তাদের আগে পদত্যাগ করা উচিত। আপনি পারছেন না, ভালো কাউকে দায়িত্ব দেন, সে দেখিতে পারে কিনা জি, জনাব আইন শামসুজ্জামান শৃঙ্খলা দুদু। রক্ষা করে নির্বাচন করার জন্য। জি, আপনার কাছেও এই জায়গাটা যে আপনারা কি এই জায়গায় আপনি যেমন বলছিলেন যে যখনই অভিযোগ উঠছে বা যখনই কোনো একটা ঘটনা ঘটছে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, হ্যাঁ আর সেটা আসলে দৃশ্যমানও হচ্ছে, সাথে সাথে বহিষ্কার করা, আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান করা, এই এই কাজগুলো আপনারা করছেন, কিন্তু যেটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে সেটা আসলে মানে তাতে ঘটনাগুলো থামছে না বা খুব যে কমে যাচ্ছে সেটাও দৃশ্যমান হচ্ছে না। আপনারা ঘটনা ঘটলেই কি ব্যবস্থা নিচ্ছেন? আসলে প্রশ্ন আরেকটা আছে, কিন্তু এটাও একটু জেনে নেই। ঘটনা ঘটলেই ব্যবস্থা নিচ্ছেন? আপনাদের দলে তো চেইন অফ কমান্ড আছে, আপনাদের তো জানবার কথা যে কোথায় কোথায় চাঁদাবাজি হচ্ছে, মানে কিছু একটা ঘটনা এরকম সহিংসতা সংঘর্ষ হবার আগেই কি আপনারা ব্যবস্থা নিতে পারেন না? চাঁদাবাজি নিয়ন্ত্রণে আসলে আপনারা কি করছেন? দখলবাজি, প্রভাব বিস্তার করা, এগুলো নিয়ন্ত্রণে আপনারা আসলে কার্যকর কিভাবে ব্যবস্থা নিচ্ছেন সেটি একটু আগে শুনি। হ্যাঁ, আমরা ইসলামী ব্যাংক যখন দখল হয়েছে তখন আপনার কোনো অনুষ্ঠানে আমরা আসতে পারি না। কোনো ক্লিনিক যখন একটি ইসলামী দল দখল করেছে তখন কিন্তু আপনি আমাদেরকে ডাকেন নাই। যখন লক্ষ হাজার কোটি টাকার সম্পত্তি দখল হয়েছে তখন কিন্তু আপনি আমাদেরকে ডাকেন। 5,000 10,000 সামান্য
ফৌজদারি অপরাধ, যেটা সরকারের, যেটা তুষার সাহেব বললেন, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা 5,500 দলীয় কর্মী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সরকার উদ্যোগ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীতে। এরকম কোন দৃষ্টান্ত যদি আপনি দেখাতে পারেন যে 5,000 না 500 দায়িত্ব পালন করে নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার, তাহলে বুঝতে পারবেন। তো আপনার যে বক্তব্য, আপনার যে প্রশ্ন, সবটাই সাধারণ যারা মহল বিশেষ আছে যে বিএনপি কে দোষারোপের মধ্য দিয়ে, বিএনপি তো কোনো সরকার পরিচালনা করছে। আপনি এভাবে বললে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? 15,000 5,000-এর কথা তো আপনি উল্লেখ করলেন না, দলীয় ভাবে যেটা করা যায়। না, আমি বলছিলাম যে ওটা ফৌজদারি দৃশ্যমান, আপনারা যে ব্যবস্থা নিচ্ছেন বহিষ্কার করছেন সেটা ফৌজদারি দৃশ্যমান, অপরাধের এটা বলেই আমি আইনের জিজ্ঞাসা করছি। ভিত্তি সরকারের হাতে, হ্যাঁ, এটা সেটাই তো, ওটা তো কোনো ফৌজদারি অপরাধ রাজনৈতিক হলে। দলের হাতে না। তা হ্যাঁ, আপনি কিন্তু বলতে ধরেন, পারেন যে আমরা কেন আন্দোলন করছি না সরকারের বিরুদ্ধে, কেন আমরা মানে যেটা হাসিনার বিরুদ্ধে করেছি সেই আন্দোলনে নামছি না, কেন এই খুন খারাপের বিরুদ্ধে এটা হচ্ছে না। এটা করলে পরে ওই যে একটু আগে বললেন না, অনেকে বলছে যে সময় দেওয়া যাচ্ছে না, এটা তুষার সাহেবও বললেন যে একটা কথা বললে যে সেখানে প্রশ্ন এসে যাচ্ছে যে এই সরকার কতদিন আছে। এই সরকার যদি কেউ প্রশ্ন তোলে, কেউ আইনের আশ্রয় নেয়, এটা অবৈধ সরকার। আপনি কিভাবে জবাব দিবেন? কারণ 30 কার্য দিবসের 90 কার্য দিবসের মধ্যে একটি নির্বাচন হওয়ার কথা সাংবিধানিক ভাবে, কারণ এই সরকার সংবিধানের আওতায় শপথ নিয়েছে, কিন্তু প্রায় 1 বছর যদিও শেষ। সাংবিধানিক কোনো, যাই হোক, বলুন জি। মানে সংবিধানে একটা গুবলেট আছে আর কি সরকারের শুরু থেকেই সাংবিধানিক, এটি গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার, এভাবে হয়তো এটার একটা জাস্টিফিকেশন দেওয়া হয়। মানে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার হলে তার জন্য আর কোনো সময়সীমা নাই। হুম। আমি একটা প্রশ্ন করলাম আপনার কাছে, আমার এই প্রশ্নের এটা কোনো উত্তর সব- আসলে জানা নাই, না কোনো উত্তর জানা নেই। তা আমি বললে আবার সেটা ঠেকানোর আপনি চেষ্টা করছেন। আমাদের দেশের দৃষ্টান্ত আছে, 90 দিনের মধ্যে হুম। গণঅভ্যুত্থান হয়েছে, তার 90 দিনের ভিতরে সরকার করা, এবং সেটি চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করেছেন। তিনি আইনের প্রধান ব্যক্তি ছিলেন এবং তিনি এটা করে দেখিয়েছিলেন এটা সম্ভব, এটা করা যায়। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের শাহাবুদ্দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাস্টিস কিনা আমি জানি না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে বিদেশে না, মানে সারা বিশ্বে তার একটা বড় ধরনের সুখ্যাতি এবং পরিচিতি আছে। যেমন ওদের 12টা না 24টা পুরস্কৃত হয়েছে আমেরিকার কাছ থেকে তিনি নিজে, অনেক, মানে সেই জায়গা থেকে। এটা আমার জন্য খুব অহংকার। আরেকটা অহংকারে, এত কিছু পাওয়ার পরেও কিন্তু আহ আমেরিকা ছাড়ে নাই শুল্ক বাড়ানোর ক্ষেত্রে। হুম। মানে অনেকটা এরকম যে আমরা যাকে উপরে ভরসা করে বসে আছি যে পাচারকৃত অর্থ নিয়ে আসবে, 1 টাকাও আসে না, ঠিক তেমনি যেটা শাহাবুদ্দিন সাহেব 30 দিনের ভিতরে করতে পেরেছিলেন, ডক্টর ইউনূস এবং তার বিশেষজ্ঞ উপদেষ্টা মন্ডলী এটা করতে পারেননি। তো আরো কতদিন লাগবে সেটাও তিনি পরিষ্কার করেননি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে সংবিধান এই জন্যই দেখাচ্ছে তিনি আইনের সরকার হিসাবে, গণঅভ্যুত্থানের সরকার না। তাহলে গণঅভ্যুত্থানের সরকার হলে পরে উনি যে কোনো জায়গায়, বঙ্গভবন বাদে যে কোনো জায়গায় আহ, শপথ নিয়ে কেন যা খুশি তাই একটা ঘোষণা করে বিপ্লবী সরকার। তিনি আইনের সরকার, তিনি সাংবিধানিক সরকার। সেই জন্য, এবং এমনকি সুপ্রিম কোর্ট আহ, সেটা অনুমোদন করছে। তো সংবিধানের ব্যাখ্যাটা তার সুপ্রিম কোর্ট, এটা অন্য কেউ ব্যাখ্যা করতে পারে না। সেই প্রধান মানে বিচারপতি সেটার পক্ষ নিচ্ছে। জি। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে সরকার কি চায় এটা পরিষ্কার হলে ভালো। আমরা রাজনৈতিক দল হিসাবে জি। জি। বিএনপির পক্ষ থেকে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছি। নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্ব সরকারের, এবং সরকারের যেসব হ্যান্ডস আছে, আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসন, এগুলো নিয়ন্ত্রক তিনি, সে। এবং সেই জায়গাটায় তিনি না পারলে অনেক আগে বলতে পারতেন আমাদের সম্ভব হলো না, পথে কথা অন্য বিকল্প থাকতে পারে, তখন দেখা যেত, কিন্তু সেটা তারা বলে নাই। সেই জন্য এই সরকারের কাছে আমাদের আহ আস্থা, বিশ্বাস, আহ্বান যে এই সরকারের মধ্য দিয়ে আমরা একটা ভালো নির্বাচন পাবো।
জি, এবং সেই সেই ভালো অপেক্ষাতে নির্বাচনের আমরা জন্য সবশেষ আমরা যেই প্রধান উপদেষ্টার নির্দেশনা শুনলাম যে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে নির্বাচন। আবারও একটা দুইটা টার্ম রয়ে গেল, হয় ফেব্রুয়ারি নয় এপ্রিলে। তারপরেও আসলে আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানানো হলো যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা কবে সেটা কি এখনো আমরা বুঝতে পারছি কিনা সেই প্রশ্নটা তো আছেই। কিন্তু আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে এই যে প্রশ্নটা যে আপনারা এটা ঠেকাতে মানে আপনার দলের ভেতরে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, আমি যে প্রশ্নটা করছিলাম যে দৃশ্যমান হচ্ছে সেই ব্যবস্থা বা বহিষ্কার যে করছেন বড় একটা সংখ্যাটা উল্লেখ না করলেও আসলে আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখছি। কিন্তু এই ঘটনাগুলো তারপরেও ঘটছে, আপনাদের কাছে তো চেইন অফ কমান্ডের মাধ্যমে অনেক নির্দেশনা মানে অনেক তথ্য আসে যে কোথায় থানায় জেলায় বা বিভিন্ন কমিটিতে কিভাবে হচ্ছে বা কি ঘটনা ঘটছে, চাঁদাবাজি হচ্ছে কিনা, দখলবাজি হচ্ছে কিনা, সেগুলো ঠেকাতে আগে থেকেই আপনারা আসলে কেমন ব্যবস্থা নেন এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি। কারণ দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে একটা মিম বানানো হয়েছে, সেখানে তারেক রহমানের ছবি দিয়ে দেখাচ্ছে, বলা হচ্ছে চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। আসলে এই জিনিসটাকে কাটানোর জন্য যে চাঁদাবাজিটাই যেন না হয় সেটির জন্য আপনারা কি করছেন? বিএনপি সরকার এগুলো সবথেকে ভালো দৃষ্টান্ত রাখতে পারতো, সেটাই সরকারের সময় আমরা দেখছি না। আমাদের পক্ষে যেটা সম্ভব, পুলিশকে দিয়ে বাধ্য করিয়ে, মানে তাকে অ্যারেস্ট করিয়ে লোকাপে নিয়ে তার বিচারের ব্যবস্থা করা বিএনপির পক্ষে সম্ভব না। বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বহিষ্কার করতে পারে, এটার উপর ভিত্তি করে সরকার তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু সেটি সরকার করে না। পৌনে 5,000কে গ্রেপ্তার করতে পারত সরকার। এমনও না যে গ্রেপ্তার করলে এবার আমরা বাধা দিছি, এমনও না। তারপরে সরকার এটি করছে না। আর আপনি যে আওয়ামী লীগের পেজকে দৃষ্টান্ত হিসাবে নিয়েছেন, আপনি নিষিদ্ধ সংগঠনকে অনুসরণ করলে তা আমার তো কিছু বলার নাই। ওটা বাংলাদেশের জন্য এখন নিষিদ্ধ একটা প্রক্রিয়া। হুম। আপনি হিটলারের প্রসঙ্গ আনতে পারেন, তো এগুলো দৃষ্টান্ত হতে পারে না। কায়দা কানুন করে আওয়ামী লীগ দিয়ে তাদেরকে আমাকে অনুসরণ করতে হবে তাকে, এই না, ধরনের কথা অনুসরণ তো করানোর কিছু নাই, কিন্তু এইরকম না না বিষয় না, যদি আপনি সেটা বলছেন বলে আমি হ্যাঁ, বললাম। আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলে, অফিসিয়াল পেজ উল্লেখ না করলে, তাহলে তো আমি এই ব্যাপারে বলতাম না। এখন আমি কিন্তু এই বলছি আপনার প্রচারণাটা খারাপ তো লাগবে। আপনাদের বিরুদ্ধে হবেই, মানে এই প্রচারণাটা তো হবেই, আমি যদি উচ্চারণ নাও করি প্রচারণাটা তো তো আছে। না না, আমি আওয়ামী লীগের কি প্রচারণা হলো? একজন মাতাল, একজন খুনি, একজন লুটেরা, তাকে আমি পরিচ্ছন্ন ব্যক্তির মতো একটা সামনে নিয়ে আসলাম, এটা তো যুক্তি হতে পারে না, লজিক হতে পারে না। ওটা একটা নর্দমার কীট, যে হাজার হাজার আমাদের সন্তানকে খুন করেছে, যে বাংলাদেশকে ফতুর করে দিয়েছে লুটপাটে। তার অফিসিয়াল পেজকে আমার অনুসরণ করতে হবে কেন? অন্য রাজনৈতিক দল আমার সমালোচনা করছে, আমি অ্যাকসেপ্ট করি। তার সমালোচনার ন্যূনতম কোনো অধিকার নাই। সে যখন ক্ষমা চাবে জাতির কাছে, অপরাধ স্বীকার করবে, আইন আদালত হয়ে পরিচ্ছন্ন হয়ে বাইরে আসবে, তারপরে আলোচনার বিষয় হতে পারে। ভাই, আওয়ামী লীগের আমার কি বললো, এটা তো কোনো সংগঠনই না, এখন গণতান্ত্রিক সংগঠন তার উপরের ব্যাপার। এটা খুনি সংগঠন, জি, এটা মানে আওয়ামী লীগ কি বললো সেটা গণহত্যা। সেটা কোনো ব্যাপার না, সেটা আপনারা কোনোভাবেই ধর্তব্যে বা আমলে কোনোভাবেই নিচ্ছেন না, কিন্তু বক্তব্যটা মানে কন্টেন্টটা যদি কে বলি, বক্তৃতা দিয়ে বক্তব্য দিচ্ছে? আওয়ামী লীগ দিছে তো। না সেটা কন্টেন্টটার কথা বলেন যে যেই না কথাটা না বলা না, হচ্ছে। আপনি ওটা না বলে আমি জামাতের কথা বলতে পারি, আচ্ছা, তাহলে এনসিপির হাসনাত কথা বলতে আব্দুল্লাহর কথা বলি, তিনি বলছেন যে মোড়ে মোড়ে প্রজেক্টর লাগিয়ে এই ভিডিও দেখাতে যে পরবর্তী বাংলাদেশ কোন চাঁদাবাজদের হাতে যাবে। হ্যাঁ, এটা চমৎকার কথা বলছিস। সেই সঙ্গে বলতে পারতো এখনই ইলেকশনটা দিলে চাঁদাবাজরা জয়লাভ করতে পারবে না, এটা এখনই বলতে পারতো। বাংলাদেশের সব থেকে দুঃখজনক আমরা বলি, এই ছেলেগুলো এতটাই বাংলাদেশে ভালো করতে পারতো। যেমন 69 গণঅভ্যুত্থান থেকে এক ঝাঁক তরুণ নেতৃত্বে বেরিয়ে এসেছিল, যারা 70 এবং 71 মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। পরবর্তী সময়ে এক ঝাঁক তরুণ জাসদ গঠন করেছে, এদের প্রতি আস্থা ছিল। এমনকি 79 বিএনপি যারা গঠন করেছিল, তার নেতা ছিলেন শহীদ জিয়া রহমান, তিনিও কম বেশি তখন তরুণ, 42 ইয়ার্স ওল্ড। এই ছেলেগুলো ইতিমধ্যেই তারা যে পথে নিয়ে গিয়েছে, সেটা শুধু সমালোচনা না, তারা নীতি নৈতিকতার যে
বাইরে চলে গেছে, নিজে আগে পরিশুদ্ধ থাকতে হবে আমার বিবেচনা। আমরা ছাত্র জি সংগঠন করেছি, আমরা তো জি 90-এর গণঅভ্যুত্থানের সঙ্গে ছিলাম, কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পরে এই ধরনের সমালোচনা ওই সময়ের নেতৃত্ব, এটা আমার আমার কাছে চোখে পড়ে আমি নাই জি আমার আশায়। আমি কিন্তু আমি সে ডাক্তার তো আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে নির্বাচনের বিষয়টা নিয়ে অনিশ্চয়তার জায়গাটা রইলো কিনা, কিন্তু এই যে পরিশুদ্ধ করার কথা বলছেন জনাব শামসুজ্জামান দুদু, ছোট্ট করে যদি বলেন যে নির্বাচনে এই পরিশুদ্ধির জায়গাটার মধ্যে আপনারা থাকতে পারবেন কিনা, নির্বাচনের সময় সহিংসতা, এই যে চাঁদাবাজ দখলবাজ বা প্রভাবশালী যারা মানে প্রভাব বিস্তারের কাজটি যারা করছে তারা এটি করবে না, সেই রকম কোনো মানে অবস্থান নিয়ন্ত্রণ আপনারা নিতে পারছেন? কারা? মানে আমি জনাব শামসুজ্জামান দুদুর কাছে জিজ্ঞাসা করছিলাম এই অর্থে যে ও, মানে যেহেতু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এত অভিযোগ বা প্রচারণা যেভাবেই বলি যেটা আছে, তো আপনারা এটা কি পারবেন নির্বাচনের সময় সেরকম আস্থার জায়গা দিতে পারছেন জনাব শামসুজ্জামান দুদু? আমি আমি জি জি, আরেকটু এটা একটু ছোট করে শুনবো। না না না, আমার কাছে মনে হয়েছে যে যেই জায়গায় সমালোচনার সুযোগ নাই যে কোনো সংগঠন, সেই জায়গায় গণতন্ত্র মৃত। ভালো এবং খারাপ যে উদ্দেশ্যে করি না কিন্তু বলার ক্ষমতাটা আছে। আমার মনে হয় বিএনপি যত সমালোচনা বাস্তবতার নিরিখে মুখোমুখি হয়েছে অন্য কোনো সংগঠন হয় না। সেগুলো থেকে যদি বিএনপি সর্ট আউট করতে পারে কোনগুলো সত্যি তার ক্ষতিকারক আর কোনগুলো নিয়ে বিএনপি পরিশুদ্ধ হওয়া দরকার, সব থেকে লাভবান হবে বিএনপি, গণতন্ত্র এবং বাংলাদেশের হুম মানুষ। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপির বড় সংগঠন হিসাবে এই আলোচনা সমালোচনা সবগুলোকে ওয়েলকাম করে একটি গণতন্ত্রের রাস্তায় নিজেদেরকে দাঁড় করানো, সেটা বিএনপির প্রধান কাজগুলো আমার কাছে ব্যক্তিগত মনে হয়। কারণ গত 15-16 বছর ধরে সে যে লড়াইটা করেছে এই গণতন্ত্রের জন্য। আর গণতন্ত্রে আমি একটু আগেও বলেছি, বারবার বলি যে একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণে ভিন্ন আর কোনো পথ নেই। জি সেটিও দায়িত্ব, প্রধান দায়িত্ব বিএনপি কে নিতে হবে। আর বিএনপি যদি খারাপ কাজ করে থাকে আর সেটা যদি মানুষ মনে করে সত্য, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এ ব্যাপারে তো আহ, জি, মানে রাগ ঢাকের কিছু নাই। অনেক ধন্যবাদ শামসুজ্জামান যদু। সেই ভালো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারবে মানে যেভাবে দেখছেন অবস্থা যেভাবে চলছে ডাক্তার আব্দুল নূর তুষার? না পারার তো কোনো কারণ নাই, সদিচ্ছা থাকলে পারবে। যদি ওই সেটাই, এরশাদের শাসন, সদিচ্ছাটা আছে কিনা মানে যেভাবে চলছে সেটাই, এই জন্যই জিজ্ঞাসা। সদিচ্ছা আছে কিনা এটা তাদেরকে জবাব দিতে হবে, যারা ইচ্ছা প্রকাশ করেছেন যে নির্বাচন তারা করবেন। তারা বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এরকম বলেছেন। তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য যা করা দরকার সেটা তারা করতে যদি না পারেন তাহলে বোঝা যাবে সদিচ্ছা নাই। আর যদি পারেন তাহলে বোঝা যাবে সদিচ্ছা আছে। এখনো পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যে তারা কোনো কিছু করার, কোনো আয়োজন করারই আসলে দক্ষতা আছে বলে তাদের আমার কাছে মনে হচ্ছে না। কারণ তারা এমন ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছেন যে মানুষ এখন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় চিন্তা করে যে গেটের সামনে এসে কেউ টাকা পয়সা দাবি করে হইচই করবে কিনা। আপনারা নিশ্চয়ই দেখেছেন চট্টগ্রামে এটা হয়েছে। তারা বিয়ে হচ্ছিল ভিতরে, বাইরে তারা টাকা পয়সার দাবিতে বা যে কোনো দাবিতেই হোক তারা গেটের সামনে এসে উদ্যোগ করছিল। তো মানুষ তো ছেলে মেয়ের বিয়ে দিতে গিয়ে এখন ঝামেলায় পড়ছে। এখন ওনারা বলুক, যারা এই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন তারা কথায় কথায় বলেন যে এইগুলি সব আওয়ামী লীগ করাচ্ছে। কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ অবস্থায় আছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। যদি তাই হয় আওয়ামী লীগই করাচ্ছে, ধরেন। কেউ কি ধরতে না করেছে? ওনারা তো ধরেন যাদেরকে, তাদেরকে দেখলে আবার আমরা বুঝতেই পারি না যে এই স্বাস্থ্য নিয়ে এই বয়সে গিয়ে তারা কি করে এই কাজগুলি করছেন। যেমন ধরেন আবুল বারাকাতকে ধরেছেন, আবুল বারাকাতের দোষ থাকতে পারে, হয়তো আছে, কিন্তু এই ওনাকে ধরলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে? কিংবা ধরেন নুসরাত ফারিয়াকে ধরে নিয়ে গিয়েছিল কয়েকদিনের জন্য, নুসরাত ফারিয়াকে নিয়ে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে? ধরেন শাহরিয়ার কবিরকে আটকে রেখেছেন, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ভালো কথা, কিন্তু শাহরিয়ার কবিরের যে বয়স এবং তার যে স্বাস্থ্যের অবস্থা, সেই অবস্থায় কি ধরে নিয়ে গেলে আইন শৃঙ্খলার উন্নতি হবে? কিন্তু যেখানে পরিষ্কার ভিডিও আছে কারা এই গন্ডগোলগুলি করছে, তাদেরকে ঠিক মতো ধরে আদালতে নিয়ে যেতে বা বিচার করতে অসুবিধাটা কোথায়? সেই জায়গাটিতে আমাদের সবারই প্রশ্ন। ভিডিও আছে, লোকজন দেখছে, শত শত ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে, এমনকি এই হত্যার দৃশ্য মিনিটের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা খুবই হুম অদ্ভুত। আমার কাছে এটাও খুব অবাক লাগে যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। আমি একবার একটা নাটকের ট্রেইলার শেয়ার করেছিলাম, আমি যখন টেলিভিশনে ছিলাম। সেই নাটকের ট্রেইলারে জাহিদ হাসান একটা খেলনা পিস্তল ঘুরায়, ফেসবুক হুম সেটাকে ব্যান করে দিল। আর এইরকম হত্যার দৃশ্য ফেসবুকের মধ্যে সবাই দেখতে পাচ্ছে এবং রাতারাতি ছড়িয়ে যাচ্ছে, মানে মিনিটের মধ্যে ছড়িয়ে যাচ্ছে।
সেটা নিয়েও আমার প্রশ্ন জাগে যে স্ট্যান্ডার্ড কি আসলে এক এক জিনিসের জন্য এক এক রকম। জাহিদ হাসানের খেলনা পিস্তলের স্ট্যান্ডার্ডের জন্য পুরো ব্যান হয়ে যায় একটা পেজ, আর এইরকম ভিডিও শেয়ার করলে কিছুই হয় না। আমার কেন যেন মনে হয় যে কোন একটি গভীর একটি স্থানে বসে কেউ কেউ নির্বাচন যাতে না হয় এবং নির্বাচন বিহীন ভাবে মানুষের খেয়াল খুশি অনুযায়ী, কিছু মানুষের খেয়াল খুশি অনুযায়ী যেন এই দেশটা পরিচালিত হয়, সেই চেষ্টার মধ্যে দিয়ে একদল লোক বা আমাদের দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইলেকশন না হলে দেশ যদি ভালোই চলবে, তাহলে তো এখন বলতেই হয় যে ইলেকশন তো ছিলই না, তাইলে আর ইলেকশন নিয়ে কথা বলার কি দরকার ছিল। এই যে গত সরকার তো ইলেকশন করতোই না, আর যে ইলেকশন করতো সেই ইলেকশনের কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না। তাহলে ওই যে ইলেকশন করতো এই বিশ্বাসহীনতার ইলেকশনের কারণে যদি চিফ ইলেকশন কমিশনারকে ধরে নিয়ে যাওয়া যেতে পারে, তাহলে এখন নির্বাচন করতে না পারার জন্য তো ধরে নিয়ে যাওয়া উচিত। যার কাজ নির্বাচন করা, উনি যদি নির্বাচন করতে না পারেন, সেটাও তো নির্বাচন বিরোধী তৎপরতা, সেটাও তো নির্বাচন করতে না পারার ব্যর্থতা, সেটাও তো মানুষকে নির্বাচনবিহীন ভাবে রেখে দেওয়া, একই তো অপরাধ। আপনি নির্বাচন করতে পারছেন না, তাহলে বসে আছেন কেন? এই নির্বাচন কমিশন নিয়ে আপনারা বসে থেকে কি করছেন আসলে? টালবাহানা। এটার তো কোনো মানে নাই। নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচন হবে। একদল লোক যখন বলেন যে নির্বাচন হবে কিনা এই পরিবেশ আমরা বুঝতে পারছি না, তাহলে আসেন পরিবেশ উন্নয়নের জন্য কি করা দরকার সেই জন্য গিয়ে সরকারকে সহায়তা করেন। একটি রাজনৈতিক দলের নেতার কথা যেটা একটু আগে বলা হয়েছে, যে তিনি বলেছেন যে নির্বাচন হবে কিনা এই পরিবেশে, ওনার যদি এতই সন্দেহ থাকে, আলোচনার পরিবেশ কোথা থেকে হয়? যে পরিবেশে নির্বাচন করা যাচ্ছে না, সেই পরিবেশে আবার নির্বাচন নিয়ে আলোচনা করতে তারা ঘন ঘন বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন। উনি তো টেরই পাইছেন যে নির্বাচন করার পরিবেশটা, এই পরিবেশে নির্বাচন করা যাবে না। তাহলে ভালো কাজ করুক, কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুক, সেটাও তো করছে না। এবং এমন একটা অবস্থায় গিয়ে এখন দাঁড়িয়েছে যেখানে মানুষ জানে না আসলে যে কে তার কাছ থেকে চাঁদা নিচ্ছে, কে তাকে হত্যা করছে, কে তার ভিডিও ছড়িয়ে দিচ্ছে, কে তাকে আক্রমণ করছে, কে তাকে অপমান করছে, মানুষ জানে না। শত্রু পক্ষকে আপনি চিনতে পারছেন না, কারণ কে শত্রু সেটা জানা যাচ্ছে না। এবং কেউ যদি সত্যি সত্যি আঙুল তোলে যে এরা হচ্ছে খারাপ লোক, তখন বলা হচ্ছে যে না, এরা তো আসলে প্রেশার গ্রুপ, এরা প্রেশার দিয়েছিল। এবং আপনি দেখবেন এই চাঁদাবাজির ঘটনায় যে লোকটি নিহত হয়েছে, সেই লোকটি ভাঙ্গারির ব্যবসা করেন। এটা এমন কোনো বিরাট পয়সার ব্যবসাও না যে সেখানে কোটি কোটি টাকা আয় হয় আর লক্ষ লক্ষ টাকা চাঁদা দেওয়া যায়। কিন্তু এই ভাঙ্গারির ব্যবসায়ীর কাছেও নাকি 2 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল, এটা বলা হয়েছে। এবং তাকে যখন হত্যা করা হয়েছে, ওই ভাঙ্গারি জাতীয় জিনিস দিয়েই তাকে প্রহার করা হয়েছে, তার দোকান থেকে তাকে টেনে নিয়ে গিয়ে। এই যে নৃশংসতা, আপনার মনে আছে কিনা জানি না, মিটফোর্ডে আহ সলিমুল্লাহতে মালিকরা সেইখানে লাঠি বাঁশি সিস্টেম চালু করেছিল, যে কেউ যদি চাঁদাবাজি করতে আসে, বাঁশি বাজাবে দোকানদার এবং লাঠি নিয়ে সবাই বেরিয়ে আসবে। সেই সমিতি কোথায় গেল? এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের আশেপাশে যে মিটফোর্ডের মার্কেট, সেই মার্কেটের সেই প্রতিবাদী ব্যবসায়ীরা কোথায় গেলেন? এখন বাঁশিগুলি কোথায়? এখন লাঠিগুলি কোথায়? কেন তারা তাদের ওইখানকার একজন ব্যবসায়ীকে যে কোনো কারণেই হোক এইভাবে হত্যাকাণ্ডের শিকার হতে দিবেন? এই এগুলো প্রশ্নগুলোর আসলে কোনো উত্তর নাই। উত্তর আসলে নাই। সেটি আসলে এই পরিস্থিতির কি আরো অবনতি হয় নাকি সামনে আসলে যেটি আমাদের প্রত্যাশিত নির্বাচন যদি উন্নতি না হয়? হয় শারমিন, হ্যাঁ। যদি নির্বাচন না হয়, নির্বাচন যদি পেছানো হয়, এই পরিস্থিতির অবনতি হতেই থাকবে। কারণ অবৈধ একটি কর্মকাণ্ডকে ঠেকানোর জন্য যে বৈধতা নিয়ে একটি সরকারকে মানুষের উপরে আহ ব্যবস্থা নেওয়ার যে অধিকারটা অর্জিত হয়, সেটা নির্বাচন ছাড়া অন্য কোনো ভাবে হয় না। গুলির নির্দেশ দিতে গেলে আপনাকে ভোটে জিতে আপনি দিতে পারবেন, কারণ জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে জানমাল রক্ষা করার জন্য। সেই জন্য যদি নির্বাচিত সরকার গুলির নির্দেশ না দেয়, আমরা বলতে পারি যে আপনি জানমাল রক্ষার দায়িত্ব জনগণের কাছ থেকে নিয়ে আপনি জনগণের জানমাল রক্ষা করছেন না। কিন্তু এখন তো আমরা কাউকে গিয়ে এটা বলতেও পারছি না। তারা একদিকে বলে আমরা শপথ নিয়েছি, আরেকদিকে বলে এই সংবিধান মানি না। এটা কোন সংবিধান? আমরা জি। সংবিধান ফেলে দিব। যে সংবিধান তারা মানবেন বলেছেন সেই সংবিধান তারা মানবেন না। তো যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সেই সংবিধান তাদেরকে বলেছে জানমালের নিরাপত্তা দিতে, ওনারা ওইখানে বৈশা বলে এটা মানি না। তো আসলে তো ওনারা কি মানেন আর কি মানেন না এটাও তো আমরা বুঝি না। জটিল পরিস্থিতি, জি, সেরকমই একটা পরিস্থিতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক নাই বলে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক হচ্ছে না। একটা মানে কেমন যেন একটা গোলমেলে হ্যাঁ, পরিস্থিতি মানে দাঁড়িয়ে গেছে। সেটাই ডিম থেকে সেটাই মুরগি হয়েছে, সামনেটের আবার মুরগি থেকে ডিম হয়। সেরকমই। আর সামনেটের আসলে উন্নতি কিভাবে হয়, কবে হয় সেটি দেখার বিষয়ে অনেক ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাদের দুজনকে।